শুরুর দিকে বিএনপি বলতো যে এই সরকার এনসিপির, তারপর বললো যে এই সরকারে হচ্ছে গিয়ে জামায়াতের প্রভাব অনেক বেশি। এখন আবার দৃশ্যপট পাল্টে গেছে। এখন মোটামুটি জামাত বলে যে এই সরকার বিএনপি ছাড়া কিছু বোঝে না, বিএনপি যা বলে সেইটাই তারা করে। এনসিপিও বলে যে না, এই সরকার একেবারে তারেক রহমান নির্দেশনায় চলে, হ্যাঁ, নির্বাচনের তারিখ তারা যা বলছে সেরকমভাবে হচ্ছে, এরকমভাবে চলতে পারে না। এই সরকার আসলে কার সেটা খুব বোঝা মুশকিল। তো এখানে মুশকিলটা হয়ে গেছে যে এক সময় দীর্ঘদিনের বন্ধু ছিল বিএনপির জামাত, তারা একসঙ্গে আন্দোলন করেছে, নির্বাচন করেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যে যার মতো করে রাজনৈতিক হিসাব মিলাবেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদের আলোকে নির্বাচন করা, সেটির জন্য এখন যে দুই মেরুতে আছেন দৃশ্যমানভাবে, ভিতরে যাই চলুক না কেন, একদল মাঠে আছে, একদল আলোচনার টেবিলে আছে, এটার মাঝখানে দুতিয়ালি করা কিংবা সমাধান করার মতো কোনো ফোর্স কি বাংলাদেশে আসলে গড়ে ওঠে নাই? না উঠলে সেটার কারণ কি? আমরা দেখছি যে বামদের একটা ঐক্যের জায়গা তৈরি হচ্ছে, সেটা এই শেষ গণতন্ত্র মঞ্চ আসলে বৈঠকও করেছে। এরকম কোনো সম্ভাবনা দেখেন যে এরকম কোনো মাঝের ফোর্স তৈরি হতে পারে কিনা? ধন্যবাদ। আপনি যে ফোর্সগুলোর কথা বললেন, এর মধ্যে একটা বড় অংশ আছে এটা ক্রিয়েট করা হয়েছে। এনসিপি দল হিসাবে শহরের মধ্যবিত্তের আলোচনা মিডিয়ার বাইরে সেই ধরনের কোনো ধরনের ইম্প্যাক্টটা ভোটের রাজনীতিতে ফেলতে পারেনি। মিডিয়াগুলো ভয় পায় তাদেরকে, ভয় পেয়ে তাদেরকে ডেকে নিয়ে আসে, কিন্তু মাঠে সেই ধরনের অবস্থানটা তার নেই। তারপরেও সরকার নানাভাবে তাদেরকে প্রমোট করার চেষ্টা করছে, হাত ধরে টেনে তোলার চেষ্টা করছে। তার উদাহরণ হলো ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান, এই বার্তাটা তার কাছ থেকে আপনি জেনেছেন। নুরুকে পেটানোর পর সরকার সমস্ত রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলো। প্রথম দফায় বৈঠক বিএনপি, জামাত এবং এনসিপি। যে নুরুর দল মার খেলো, নুরু মার খেলো, সেই দলটিকে পর্যন্ত সরকার তাকে ডাকলো না। তার অর্থ হলো যে সরকারের ভালোবাসার জায়গাটা। এই যে আমেরিকায় নিয়ে গেলেন, আপনি কিসের ভিত্তিতে রাজনৈতিক দল সিলেক্ট করলেন? একটা সরকার সে তো নিরপেক্ষ থাকবে, এই ধরনের ক্যারেক্টারের সরকার। কোন দল বড় কোন দল ছোট, এটা অবশ্যই এখানে বড় দল আছে, ছোট দল আছে, আবার কোনো ধরনের কোনো ভিত্তি নাই, এই ধরনের দলও আছে। কিন্তু সরকার সেটি বলবে না যে তোমার দল তো একেবারে ছোট। যদি সেটি বলে তাহলে আপনি ওই যে ঐক্যমত্যের কাউন্সিলে আপনি 33-34টা দল কেন ডাকেন? আপনি তো বলতে পারেন যে না, তোমার কোনো ভিত্তি নেই, তোমার কোনো গ্রহণযোগ্যতা নেই, সুতরাং তোমাকে ডাকবো না। আমি 2টো দলের সাথে 3টি দলের সাথে বৈঠক করব, বৈঠক করে অল্প সময়ের মধ্যে আমি সিদ্ধান্ত নেব। আপনি সেটি করছেন না। এর ফলে আপনাকে অর্থ ব্যয় হচ্ছে, সময় ব্যয় হচ্ছে। তাহলে যখন বিদেশে আপনি যাচ্ছেন, বড় বড় সরকারের কর্মসূচিগুলোতে আপনি 2-3টা দলকে কেন একটা জায়গায় বসাচ্ছেন? এর পেছনে সরকারের যেমন অভিমত আছে, আবার কোথাও কোথাও বাইরের কতগুলো অভিমতের প্রতিফলন আছে। আপনি ড্যান মজীনার কথা আপনার মনে আছে, তিনি কি বলেছিলেন যে বাংলাদেশের এই যে দলগুলো দিয়ে চলবে না, নতুন দল করতে হবে। সেই নতুন দল কি এনসিপি? সেই এনসিপিকে তৈরি করার চেষ্টা হচ্ছে, আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে, গণভবনের যমুনাতে ডাকা হচ্ছে, আমেরিকান অ্যাম্বাসেডর তাদেরকে ডেকে বৈঠক করছে, ইউরোপীয় ইউনিয়ন তাদের সাথে দেখা করছে। হতে পারে রাজনৈতিক দলগুলো যখন যে পাচ্ছে তখন সে খুশি। বিএনপির সাথে সরকারের একটা বৈরিতার কথা আমরা জানি। 4 দিন বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছেন, তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগগুলো আমরা জানি। আবার এখন বিএনপির মহাসচিব বলছেন যে আমি প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে জিয়াউর রহমান একটা টোন খুঁজে পাই। তো এই যে রাজনীতি আমাদের এখানে নদীর পানি যেমনিভাবে প্রবাহিত হয়, রাজনীতির গতি প্রকৃতিও প্রবাহিত হয়। এই যে যাদের কথা বললাম, জামাতের নেতাদের এখনো স্পষ্ট বক্তব্য আছে যে ডক্টর ইউনূস তাকে জনগণ আনে নাই, তিনি নাজিল হয়েছেন। কুষ্টিয়ার এক ওয়াজ করেন উনি, জামাতের নমিনেশন পেয়েছেন, তিনি বলেছেন। তো আমির হামজা তো এখন সেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা মিছিল মিটিং করছে, ডক্টর ইউনূসকে তারা হুমকি দিচ্ছে যে তোমরা সরকার আমাদের পক্ষে না। আবার হাড়িটা ভেঙে দিল তথ্য উপদেষ্টা, কি বললেন যে সব একেবারে কাড়াকাড়ি করে দখল করে নিচ্ছে, ভাগাভাগি করে নিচ্ছে। তো একটা সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত এই ভাগাভাগিটা কি প্রত্যাশিত ছিল? শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যতগুলো ক্রিটিক করতাম, তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল, তার একটা বড় অভিযোগ ছিল যে তিনি এই কাজগুলো করিয়েছেন। ঢাকার ওয়াসার এমডি, তার বোন জামাই লিটন চৌধুরীর, তার যে চিফ হুইপ ছিলেন, তার বোন জামাই। শুধুমাত্র সেই একটা পরিচয়ের কারণে, যদিও ভদ্রলোক আওয়ামী লীগের রাজনীতি কোনোদিন করেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি মস্কোতে থেকেছেন, পড়াশুনো করেছেন, আমাদের সাথে পরিবেশ আন্দোলন করেছেন, কিন্তু শেখ হাসিনার
পরিবারের আত্মীয় বলে ওইখানে আওয়ামী লীগের অনেকে থাকার পরেও তিনি 15 বছর একই পোস্টে থেকে গেলেন এবং সম্ভবত প্রতি মাসে প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা তিনি নানা রকমের সুযোগ সুবিধা বেতন টেতন এগুলো পেতেন। তো এই যে ক্রিটিকগুলো আমরা করতাম শেখ হাসিনার, যে তিনি একজন উপাচার্য বানিয়েছেন, যে উপাচার্য ওই দায়িত্বের থেকে যুবলীগের সভাপতি হতে বেশি আগ্রহ বোধ করেন। আওয়ামী লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তারা নিজেদের মৌলিক পরিচয় বাদ দিয়ে আওয়ামী লীগের উপকমিটির সদস্য পরিচয় দিতে গর্ববোধ করেন। তো ক্রিটিকগুলো ছিল। তো এখন আমরা সেটা দেখছি যে এরা ভাগাভাগি করে নিয়েছেন। তো বাংলাদেশের সমস্ত মানুষ, এই রাজনৈতিক দলগুলো, এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি দেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে? নো, করে না। বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাম, ছোট বড় যত দল আছে তারা কি এই দেশের সব মানুষের রিপ্রেজেন্টেটিভ? নো। এর বাইরে একটা বিরাট জনগোষ্ঠী আছে। তাহলে সেই বিরাট জনগোষ্ঠী তারা একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার ঠিক করবে। সেই সরকার সে তার পছন্দ মতো লোকজনকে বিভিন্ন জায়গায় যোগ্যতা অনুযায়ী বসাবে, পছন্দ মতো বসাবে, হয়তো সেটি হয় না। তো আপনি যখনই মাঠ শূন্য পেলেন তখন আপনারা দুটো দল ভাগাভাগি করে নিয়ে গেলেন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে আপনারা এতদিন যে সততার কথা বলেছেন, এই সততা ছিল আসলে সুযোগের অভাবে সততা। আপনার সুযোগ ছিল না, আপনার ক্ষমতা ছিল না, সেই কারণে আপনি ক্যাবিনেট সচিব পদটাকে দখল করেননি। আপনার সুযোগ ছিল না বলে আপনি আইজির পোস্টটা দখল করেননি, আওয়ামী লীগের বেনজিরকে দিয়ে দখল করে রেখেছিল। যখন আওয়ামী লীগ চলে গেছে আপনি আপনার দখল করে নিয়েছেন। তাহলে আপনার সাথে আওয়ামী লীগের অন্তত এই একটি জায়গায় আমি তো কোনো পার্থক্য দেখি না, মেন্টালিটির জায়গা। এবং এই যে আপনি সুশাসনের কথা বলছেন, নানা কিছু বলছেন, পাওয়ারে যাওয়ার পর আপনার এই যে অ্যাটিটিউড, এই যে বিহেভিয়ার, যেটা আমি তথ্য উপদেষ্টার কাছে শুনলাম, তার যে রিফ্লেকশন সেখানে হবে না, এটাই যে সেখানে আপনি বাস্তবায়ন করবেন না, সেটা আমি কি করে বুঝবো? এই যে ভালো ভালো কথা বলছেন, কালকে দেখলাম এক টেলিভিশনে জামাতের এক নেতা বলেছেন যে আমাদের এখানে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে নাচ গান এগুলো কি থাকবে, বলছে হ্যাঁ নাচা যাবে, কিন্তু শুধুমাত্র নারীরাই দেখতে পারবে, কোনো পুরুষ দেখতে পারবে না সেখানে, এই ধরনের পরিবেশ। তো আমাদের এখানে আবার লোগো থেকে আল্লাহর নাম মুছে ফেলছে, অন্যান্য জায়গায় মুছে ফেলছে। অর্থাৎ সুবিধাবাদের যে রাজনীতি, আপনি যে প্রশ্নটি করেছেন যে এনসিপি কখনো ডক্টর ইউনূসকে মনে করে যে তিনি আমাদের বা তিনি খুবই ভালো, আবার বিএনপি কখনো মনে করে, কারণ যখন যারা সুবিধাটা পায় এবং যাদের ধারণা হয় যে সরকার অথবা ডক্টর ইউনূস অথবা তার অ্যাডমিনিস্ট্রেশন সম্ভবত আমার পক্ষে, তখন তার কাছে সরকার ভালো হয়ে যায়।